আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 30 ডেজ জিএসটি মিশনের আজকে আমাদের থার্ড লেকচার এবং আমাদের থার্ড লেকচারে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি অথবা বায়োটেকনোলজি। আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাই বোটানির সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার কোনগুলা, আমি দুইটা চ্যাপ্টারের নাম বলবো। একটা হচ্ছে কোষ বিভাজন, আরেকটা হচ্ছে জীব প্রযুক্তি অথবা বায়োটেকনোলজি। এরপরেও অনেকের কমপ্লেন আসে যে ভাই বায়োটেকনোলজি চ্যাপ্টারটা অনেক প্যারা দেয়, এটা নাকি অনেক কঠিন চ্যাপ্টার। বাট আজকে তুমি আমার এই শর্ট একটা ক্লাস করবা, মানে আমি এই চ্যাপ্টারটা 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ কভার করে দেওয়ার চেষ্টা করব। এই 40 বা 45 মিনিটের মধ্যে আমি যে ক্লাসটা তোমাকে দিব, ইনশাল্লাহ এই ক্লাস করার পর তুমি বায়োটেকনোলজি চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আসে সবগুলো ইনশাল্লাহ অ্যান্সার করে আসতে পারবা। এবং এই চ্যাপ্টারটা ছোট হইতে পারে, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। এই চ্যাপ্টারটা হচ্ছে একটা এটার এক্সাম্পল। তুমি যদি দেখো বায়োলজির ক্ষেত্রে অনেক বড় বড় চ্যাপ্টার আছে, যেমন অণুজীব, আমরা বলতে পারি হচ্ছে জুলজির ক্ষেত্রে প্রাণীর পরিচিতি, এছাড়াও প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস। এই যে দেখো মোটামুটি বড় বড় চ্যাপ্টার, তারপরও ওগুলাকে ছাড়িয়েও কিন্তু এই ছোট চ্যাপ্টারগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে। চলো আমরা একটু অ্যানালাইসিসটা দেখি, তুমি অবাক হয়ে যাবা। যারা অলরেডি করে আসছো অ্যানালাইসিস তারা জানো। দেখো 24-25 সেশনে এই চ্যাপ্টার থেকে কয়টা কোয়েশ্চেন আসছে তোমরা জানো? 24-25 সেশনে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে 4টা। মানে জাস্ট ছোট্ট একটা চ্যাপ্টার থেকে 24-25 সেশনে 4টা কোয়েশ্চেন আসছে। তারপর দেখো 23-24 সেশনে কোয়েশ্চেন আসছে একটা, 22-23 সেশনে কোয়েশ্চেন আসছে এখান থেকে 3টা কোয়েশ্চেন, 21-22 কোয়েশ্চেন আসছে কয়টা? একটা কোয়েশ্চেন আসছে। সো বুঝতেই পারতেছো ছোট্ট একটা চ্যাপ্টার, বাট কতটুকু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আরো অবাক করা বিষয় হচ্ছে আমরা যখন টপিক অ্যানালাইসিসে যাব, যদি টপিক অ্যানালাইসিসে যাই আমরা এখানে যে জিনিসটা দেখবো, আমি এই চ্যাপ্টারটাকে সাধারণত 5টা টাইপে পড়াই। 5টা বললে কি আমরা 4টা টাইপে পড়বো আর কি আসলে, বাট আমি 5টা টাইপ লিখে রাখছি এখানে। তো এর মধ্যে প্রথম যে টাইপটা প্রাথমিক আলোচনা, যেখানে আমরা জীব প্রযুক্তি জিনিসটা কি এটা নিয়ে আলোচনা করব এবং জীব প্রযুক্তির পরিধি কি এই জিনিসগুলো আলোচনা করব। এখান থেকে গুচ্ছতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই, তবে জাস্ট 18-19 সেশনে একটা কোয়েশ্চেন আসছে প্রাথমিক আলোচনা থেকে, জাস্ট একটা স্লাইড বললে আমাদের কমপ্লিট। সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার মোটামুটি ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে জিএসটিতে 21-22 সেশনে প্রশ্ন আসছে, ইসলাম ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসছে, আর কয়েকটা ইউনিভার্সিটিতে মোটামুটি প্রশ্ন এখান থেকে আসছে, ইজি আছে এটা। তুমি একটু তাকাও তো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের টাইপ 3, এই টাইপটা থেকে ভাই 24-25 সেশনে 3টা প্রশ্ন আসছে। আমরা 4টাই ধরতে পারি, তবে এখানে মেইনলি 3টা কোয়েশ্চেন আসছে এখান থেকে। তারপর 22-23 সেশনে 3টা প্রশ্ন আসছে, মানে 22-23 সেশনে আমাদের যে 3টা কোয়েশ্চেন ছিল, 3টা কোয়েশ্চেন এখান থেকে আসছে। তারপরে দেখো 23-24 সেশনে যে একটা কোয়েশ্চেন আসছে, ওইটা আমরা কোনোভাবে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ফেলতে পারি, তবে একটু ভিন্ন টপিক আর কি, এই জন্য আমরা এখানে ফুলি লিখে নেই। তবে ওইটা আমরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টাইপটা পড়লেই কভার হয়ে যায়। তাহলে বুঝতে আসো যে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে জীব প্রযুক্তি চ্যাপ্টার থেকে যত কোয়েশ্চেন আসে, অলমোস্ট সব কোয়েশ্চেনই আসে থেকে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং টাইপটা থেকে, এবং এইটা আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো আজকে। পরে দেখো ইনসুলিন, ইন্টারফেরন, জিনোম সিকোয়েন্সিং, এগুলো একটা টাইপ। বিশেষ করে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড হচ্ছে ইনসুলিন এবং ইন্টারফেরন, খুব ইজি। তারপর জিনোম সিকোয়েন্সিং আছে, জিন ক্লোনিং, টিপিএ। এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস, একদমই ইজি। জাস্ট ভাইয়ের সাথে খুব ফাস্ট পড়াবো, মনোযোগ দিয়ে শুনবা কথাগুলা, স্লাইডগুলো ভালো করে দেখবা, ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টার নিয়ে কোনো প্যারা থাকবে না। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথম টাইপ প্রাথমিক আলোচনা। এখান থেকে কি বলছিলাম ভাই, কোয়েশ্চেন আসছে জাস্ট 18-19। দেখো প্রাথমিক আলোচনা বলতে কি, প্রথমে আমাকে জানতে হবে কি জীব প্রযুক্তি জিনিসটা কি। জীব মানে কি বায়ু, প্রযুক্তি মানে কি টেকনোলজি। অর্থাৎ জীব প্রযুক্তি বলতে আমরা কি বুঝতেছি, বায়োটেকনোলজি, তাই না? আচ্ছা, এই বায়োটেকনোলজি শব্দটা সর্বপ্রথম কার মুখ থেকে আসেন? সর্বপ্রথম আসেন হচ্ছে কি কার্ল এরেকি। কার মুখ থেকে? কার্ল এরেকি, নামটা মনে রাখবো। 1919 সালে, 1919 সালে উনি একজন হাঙ্গেরির একজন ছিলেন, নাগরিক ছিলেন এবং কৃষি প্রকৌশলী ছিলেন উনি। 1919 সালে উনি কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটা প্রথম বলেছেন। আচ্ছা, তো এইটা একটু মাথায় রেখো, হ্যাঁ, এই ইনফরমেশনটা মাথায় রেখো, এটা ভালো ইম্পর্টেন্ট আছে। এখন আসো বায়োটেকনোলজি জিনিসটা কি, অর্থাৎ জীবের মধ্যে তুমি কি করবা, প্রযুক্তি নিয়ে আসবা, টেকনোলজি নিয়ে আসবা। যেমন বলতে পারি কি আমরা বর্তমান আধুনিক কালে টিস্যু কালচার বলতে পারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে পারি। তো এগুলাই মূলত বায়োটেকনোলজির মডার্ন যে এক্সাম্পল। বাট বায়োটেকনোলজির একদম আদি উদাহরণ কোনগুলো, যদি প্রশ্ন করা হয় যে কোনটা আদি জীব প্রযুক্তি, তাহলে আদি যে শব্দটা আছে, আদির আ থেকে মাথায় রাখবো হচ্ছে কি অ্যালকোহল, তারপর দ থেকে হচ্ছে কি দই। অ্যালকোহল এবং দই তৈরি হচ্ছে কি আদি জীব প্রযুক্তি এক্সাম্পল। সো আমার এখানে মুখস্থ লাগতেছে না। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলা হয় প্রাথমিক আলোচনা থেকে, জীব প্রযুক্তির পরিধি কি, অর্থাৎ জীব প্রযুক্তিকে আমি কোন কোন সেক্টর ইউজ করতে পারি, মানে কোন কোন সেক্টর নিতে পারি। ফার্স্টে আসো ব্লু বায়োটেকনোলজি। জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করো, ব্লু মানে কি, সমুদ্রের পানি নীল। তুমি তো আর আসমানে গিয়ে বা আকাশে গিয়ে তো আর তুমি ই করতে পারবে না, মানে টেকনোলজি করতে পারবে না। তো সমুদ্রে যেসব জীব আছে
সেগুলোর উপর যে বায়োটেকনোলজি সেটা হচ্ছে কি ব্লু বায়োটেকনোলজি। ব্লু সমুদ্রের পানি নীল, তার মানে কি এটা সমুদ্রে ব্লু বায়োটেকনোলজি, জাস্ট 18 সেশন আসছে। গ্রিন বায়োটেকনোলজি, তুমি দেখো তুমি যদি বাইরে কৃষি ক্ষেত্রে মানে কোনো ফসলি জমির দিকে তাকাও সব সবুজ দেখা যাবে, তার মানে গ্রিন মানে কি কৃষি ক্ষেত্রে। তারপর রেড এন্ড হোয়াইট, তুমি ডাক্তারের চেম্বারে যাবা বা কোনো একটা ফার্মেসিতে যাবা, গিয়ে দেখবে একটা সাদা পর্দার মধ্যে কি দেওয়া থাকে তোমার কাল একটা লাল অর্ধচন্দ্রাকৃতির চাঁদ দেওয়া মানে অর্ধচন্দ্রাকৃতির একটা চিহ্ন দেওয়া থাকে কিন্তু, অথবা অনেক সময় প্লাস চিহ্ন দেওয়া থাকে, আমি যেটা খেয়াল করছি। তাহলে দেখো রেড এন্ড হোয়াইট বায়োটেকনোলজি কোথায়, চিকিৎসা ক্ষেত্রে। আরেকটা পাবো গোল্ডেন বায়োটেকনোলজি বায়োইনফরমেটিক্সে। জাস্ট এই কয়েকটা জিনিস পড়লে আমাদের টাইপ 1 কভার। ওকে, সো মেইনলি ইম্পর্টেন্ট কোনটা, জীব প্রযুক্তি পরিধিগুলো কোথায় কি ইউজ করা হচ্ছে, শেষ। দেন আসো আমাদের টাইপ নাম্বার 2, টিস্যু কালচার। কি কালচার, টিস্যু কালচার। কালচার মানে কি চাষ করা, তাহলে কাকে চাষ করবা, টিস্যুকে চাষ করবা। অর্থাৎ আমরা কি করব, কোন একটা উদ্ভিদের টিস্যু নিব, সেই টিস্যু নিয়ে ওই টিস্যুটা থেকে মানে একটা জাস্ট অংশ, একটা বড় উদ্ভিদের জাস্ট ক্ষুদ্র একটু অংশ টিস্যু, এই টিস্যুটা থেকে আমরা কি করব, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করব। একটা না, অসংখ্য পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করব, এটাকে বলা হচ্ছে কি টিস্যু কালচার বলা হচ্ছে। তো কোথায় কোথায় আসছে, জিএসটি 21 বাই সেশন আসছে, ইসলাম ইউনিভার্সিটি 17-18 আসছে, জাতীয় কবি 17-18, তারপর বিএসএমএস 2 তে 13-14 এবং 17-18। ওকে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তবে এখান থেকে কোশ্চেন এবার আসতে পারে, এটা এমনিতে ইম্পর্টেন্ট টাইপ, যদিও জিএসটি তে খুব কমই আসছে। আচ্ছা, তাহলে টিস্যু কালচার জিনিসটাকে আমি শুরুতেই বলছি, কোন একটা উদ্ভিদ বা কোন একটা গাছ, সেই গাছের একটা ক্ষুদ্র টিস্যু নিলাম, সেই ক্ষুদ্র টিস্যুকে বলা হচ্ছে কি এক্সপ্লান্ট। কি বলা হচ্ছে আমরা, এক্সপ্লান্ট। তাহলে এক্সপ্লান্ট আমরা কোত্থেকে নিব, এক্সপ্লান্ট, এই এক্সপ্লান্টটা কোত্থেকে নিব, মাতৃ উদ্ভিদ থেকে। কোত্থেকে নিব, মাতৃ উদ্ভিদ থেকে। ওকে, তাহলে মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্ট নিব, এর পরবর্তীতে আমরা টিস্যু কালচারের যে প্রয়োগগুলো আছে সেই প্রয়োগগুলোর মাধ্যমে এই এক্সপ্লান্ট থেকে আমরা কি করব, ছোট ছোট চারা তৈরি করব, যেগুলোকে বলা হয় কি অনুচারা বলা হচ্ছে, বা ইংরেজিতে বলা হচ্ছে কি প্লান্টলেট। কি বলা হয়, প্লান্টলেট বলা হচ্ছে, অথবা এটাকে আমরা কি বলতে পারি, বাংলায় অনুচারা বলতে পারি। ঠিক আছে, তাহলে অনুচারা বা প্লান্টলেট তৈরি করা এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি টিস্যু কালচার। এখন এই যে তুমি এক্সপ্লান্টটা নিবা, এটা কোত্থেকে নিচ্ছ, মাতৃ উদ্ভিদ থেকে নিচ্ছ, এটা বড় গাছ। এখন এই যে মাতৃ উদ্ভিদ থেকে নিচ্ছ, কোন অংশটা নিচ্ছ, এমন অংশ নিতে হবে যেটা হচ্ছে কি ভাজক টিস্যু আছে। তাহলে মাথায় রাখতে হবে এই এক্সপ্লান্টটা হচ্ছে কি মাতৃ উদ্ভিদে থাকা, অবভিয়াসলি মাথায় রাখতে হবে কি এটা হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু, কারণ যদি বিভাজিত না হয় তাহলে কি তোমার কাজ হবে, কাজ হবে না। তাহলে ভাজক টিস্যুগুলো কোথায় থাকে বেশি, বিশেষ করে দেখবে শীর্ষ মুকুলে থাকে বা মূলের অগ্রভাগ, এই জিনিসগুলোতে বেশি ভাজক টিস্যু থাকে। তাহলে সব থেকে বেশি কিন্তু শীর্ষ মুকুল, এটা বেশি কাজে লাগে। ওকে, সো আমরা বেসিক জিনিসটা বুঝছি যে সাধারণত কি করা হয়, এক্সপ্লান্ট থেকে প্লান্টলেট বা অনুচারা তৈরি করতেছে, এটা হচ্ছে কি টিস্যু কালচার, অসংখ্য চারা তৈরি করবো। ওকে, টিস্যু কালচার যে প্রক্রিয়াটা আছে এটা আবিষ্কার কে করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাবারল্যান্ড। নাম কি, হ্যাবারল্যান্ড। হ্যাবারল্যান্ড হচ্ছে কি টিস্যু কালচার আবিষ্কার করেন। ওকে, তাহলে দেখো আমরা এখানে যেটা বললাম যে বিভাজনক্ষম টিস্যু বা ভাজক টিস্যু হতে আমরা মূলত তৈরি করবো। তাহলে ভাজক টিস্যু কারা, বেসিক্যালি দেখো যেমন কক্ষ মুকুল, শীর্ষ মুকুল, কচি পাতা, এগুলো হচ্ছে কি ভাজক টিস্যু, এগুলো বেশি বিভাজিত হয়। তো বেশি বিভাজিত হলে তো আমাদের দরকার আছে, তাই না? আচ্ছা, এরপর খুবই গুরুত্বপূর্ণ জিনিস, টিস্যু কালচারের অপর নাম কি? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, টিস্যু কালচারে যে আমরা এক্সপ্লান্টটা নিছি, এই এক্সপ্লান্টটা কি একদমই ক্ষুদ্র না, খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্র একটা টিস্যু থেকে আমরা অসংখ্য হাজার হাজার চারা আমরা তৈরি করতেছি, তার মানে ক্ষুদ্র অংশ থেকে প্রোপাগেশন করতেছে। এই জন্য টিস্যু কালচারকে বলা হচ্ছে কি মাইক্রো প্রোপাগেশন। অর্থাৎ যখন তোমাকে প্রশ্ন করা হবে যে কোনো একটা ক্ষুদ্র অংশ টিস্যু হতে চারা তৈরি করা, তখন বলবো কি মাইক্রো প্রোপাগেশন। ক্ষুদ্র কথাটা আসলে মাইক্রো প্রোপাগেশন। আর এটা কাচের ভিতর করা হয়, এই জন্য বলা হচ্ছে কি ইনভিট্রো কালচার। যখন বলবো কি কাচের ভিতরে, তখন ইনভিট্রো কালচার লিখবা। ক্যালাস কালচার, ক্যালাস মানে কি, মানে টিস্যুগুলো বিভাজিত হইতে 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 তোমার কি করবে, একটা মন্ডের মতো তৈরি করবে, অসংখ্য টিস্যু একসাথে মানে একসাথে থাকবে গুচ্ছ আকারে, এটাকে বলতেছে কি ক্যালাস। ক্যালাসের কোনো প্রকার মূল থাকে না। ক্যালাস মানে কি টিস্যু গুচ্ছ, অর্থাৎ এটাতে কোনো প্রকার মূল থাকবে না, মানে কি নেই, মূল নেই, এটা জাস্ট মাথায় রাখবা। এটা হচ্ছে কি ক্যালাস, তার মানে এটাকে বলতেছি ক্যালাস কালচার। মেরিস্টেম কালচার বা এটাকে বলতেছে কি শীর্ষ মুকুল কালচার, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে মেরিস্টেম কালচার বা শীর্ষ মুকুল কালচার। মেরিস্টেম, আচ্ছা শীর্ষ মুকুল, অর্থাৎ উদ্ভিদের যে শীর্ষ মুকুলটা আছে এটা খুব দ্রুত বিভাজিত হয় এবং দ্রুত বর্ধনশীল, এটা কোষগুলো খুব দ্রুত বিভাজিত হচ্ছে। এই কারণে এখানে কোনো প্রকার ধরো জীবাণু কি হইতে পারে না, এখানে স্থায়ী হইতে পারে না, যেহেতু এটা দ্রুত বিভাজিত হয়। দ্যাটস ওয়াই যদি তুমি রোগমুক্ত চারা উৎপাদন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, শীর্ষ মুকুলের কোনো একটা এক্সপ্লান্ট নিতে হবে। তাহলে মেরিস্টেম কালচার বা শীর্ষ মুকুল কালচার হতে রোগমুক্ত চারা উৎপাদন করা হয়, খুবই গুরুত্বপূর্ণ। ভ্রূণ কালচার অথবা পরাগধানী বা পরাগরেণু কালচার, যেখান থেকে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করা হচ্ছে। সো এই নামগুলো ভালো করে পড়বা, এই নামগুলো ইম্পর্টেন্ট আছে, যে টিস্যু কালচার অপর নাম কি, ক্লিয়ার? আচ্ছা,
এখন আসলে টিস্যু কালচারের ধাপগুলো দেখবো, যে কতগুলো ধাপ আছে, টোটাল 8টি ধাপ। মাথায় রাখবো কয়টি ধাপ? 8টি ধাপ। তাহলে চোখ বন্ধ করে চিন্তা করো ভাই, প্রথম কাজ হচ্ছে কি, তুমি মাতৃ উদ্ভিদ থেকে এক্সপ্লান্টটা নির্বাচন করলা, যেটা ভাজক টিস্যু। এক্সপ্লান্ট নির্বাচন করা শেষ, ধরো আমি এইটাকে এক্সপ্লান্ট হিসেবে নিলাম, এটা এক্সপ্লান্ট। আচ্ছা, এখন আমি কি করবো? কালচার করব, মানে চাষ করতে হবে। তো এখন কি কালচার করার জন্য তুমি ধরো ধানের চারা নিছো, ধানের চারা তুমি কই লাগাবা? কৃষি মানে ফসল জমি তো লাগবে, তার মানে একটা মাধ্যম লাগবে, কালচার মিডিয়াম লাগবে। এখন ফার্স্টে হচ্ছে কি এক্সপ্লান্ট নিতে হবে, বুঝছো? একটা ভালো একটা অংশ থেকে নিলাম, নেওয়ার পরে কি করতে হবে? তোমাকে মাধ্যমটা তৈরি করতে হবে, যেখানে তুমি টিস্যু কালচারটা করবা। এই মাধ্যমটাকে বলা হচ্ছে কি কালচার মিডিয়াম। কেন কালচার মিডিয়াম? কারণ এখানে তুমি টিস্যু কালচার করবা। এটাকে বলা হচ্ছে কি বেসাল মিডিয়াম বা মৌলিক মাধ্যমও বলা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি আবাদ মাধ্যম বলা হচ্ছে। ওকে, এখানে দেখো প্রথমত কি থাকবে, এইটা যে পিএইচটা গুরুত্বপূর্ণ আছে। পিএইচটা থাকবে 5.5 থেকে 5.8, এবং এখানে কি এগার থাকবে। এগার কি করে? মাধ্যমটাকে জমাট বাঁধিয়ে রাখে। তাহলে এগার মানে কি? একটা কার্বোহাইড্রেট মূলত। এগুলা কি করে? জমাট বাঁধানোর জন্য লাগবে। কি লাগবে? জমাট বাঁধানোর জন্য। এছাড়াও আরো অনেক কিছু দেখবেন, সুক্রোজ থাকে, আরো কিছু মৌলিক জিনিস থাকে। তো এই সবকিছু মিলিয়ে হচ্ছে কি আমাদের কালচার মিডিয়ামটা তৈরি হলো। তাহলে ধরো এক্সপ্লান্টও নেওয়া হইলো, আমার কালচার মিডিয়ামও তৈরি হলো। এখন এই কালচার মিডিয়ামের মধ্যে কি জীবাণু থাকতে পারে না? আমি যদি এখানে টিস্যু এক্সপ্লান্টটাকে স্থাপন করে দিই, আমাদের এখানে জীবাণু আক্রমণ করতে পারে, রোগ মুক্ত হবে না, তখন আমার এটা কিন্তু টিস্যু কালচারটা প্রপারলি আমার হবে না। সো আমার কি করতে হবে? এখন কালচার মিডিয়ামটাকে বা আবাদ মাধ্যমটাকে আমার রোগ মুক্ত করতে হবে বা নির্বীজকরণ করতে হবে। এখন দেখো জীবাণু মুক্ত অথবা কি নির্বীজকরণ, বুঝছো? তো এটা কিসে করা হয়? একটা মানে অটোক্লেভ যন্ত্রে করা হয়। একটা এটুক সাইজের মোটামুটি একটা যন্ত্র আছে, অটোক্লেভ যন্ত্র। এটার মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তারপরে 15 পাউন্ড চাপে। কতটুকু চাপে? 15 পাউন্ড। এবং কত মিনিট ধরে? 20 মিনিট যাবত এটাকে কি করা যায়? জীবাণুমুক্ত করা হয়। তাহলে আমার জীবাণুমুক্ত করা শেষ। এক্সপ্লান্ট নিলাম, কালচার মিডিয়াম তৈরি করলাম, জীবাণুমুক্ত করলাম, এরপর আমি এটাকে কি করব? স্থাপন করে দিলাম এখন। ওকে, 4 নম্বর ধাপে কি? এক্সপ্লান্টকে মিডিয়ামে স্থানান্তর করলাম। মিডিয়ামে স্থানান্তর করার পর কি হবে? কোষ বিভাজন হবে। কোষ বিভাজনের মাধ্যমে এখানে কি তৈরি হবে? এই যে দেখো ক্যালাস তৈরি হচ্ছে, ক্যালাস সৃষ্টি। ওকে, ক্যালাস সৃষ্টি বা আমাদের টিস্যুটা সংখ্যা বৃদ্ধি হলো। আচ্ছা, ক্যালাস গেল। তো ক্যালাসে তো কোনো প্রকার মূল নাই, আমি তো গাছ তৈরি করব বা চারা তৈরি করব, চারার তো মূল লাগবে। তো আমার যেহেতু মূল নাই, এখন আমাকে কি করতে হবে? মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে, যেখানে আমি মূল তৈরি করতে পারবো। আচ্ছা, মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করলাম, মূল তৈরি হইলো। আচ্ছা, এখন কি করতে হবে? এটাকে নর্মাল একটা টবে নিয়ে যেতে হবে। তারপর কি করতে হবে? টবে নিতে হবে। টবে নেওয়ার পরে আমি তো এটাকে ল্যাবরেটরিতে রাখলে হবে না, এটাকে আমার প্রাকৃতিক পরিবেশে নিতে হবে, যাতে করে এটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে বা অভিযোজন ক্ষমতা তৈরি হয়। কারণ পরিবেশের সাথে কিন্তু টিকে থাকার একটা বিষয় থাকে। এই জন্য কি করতে হবে? ধরো একটা নির্দিষ্ট সময় ধরে প্রত্যেকদিন একটু একটু অল্প অল্প সময় করে এটাকে পরিবেশে স্থানান্তর করতে হবে। তাহলে কি কি ধাপগুলো গেল? এক্সপ্লান্ট নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, আবাদ মাধ্যমকে নির্বীজকরণ করতে হবে, এক্সপ্লান্টকে মাধ্যমে স্থানান্তর করতে হবে, তারপর কি ক্যালাস সৃষ্টি হবে বা সংখ্যা বৃদ্ধি হবে, এরপর হচ্ছে কি আমাকে তোমার মূল উৎপাদক মাধ্যমে নিতে হবে, দেন হচ্ছে টবে স্থানান্তর করতে হবে, এবং ফাইনালি হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর। কয়টা গেল? 8টা ধাপ গেল। এই হচ্ছে কি আমাদের টিস্যু কালচার। সো ধাপ থেকে কোশ্চেন আসলে এইগুলো আসবে। সব থেকে বেশি যদি কোশ্চেন আসে তাহলে আবাদ মাধ্যম থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে আমাদের টিস্যু কালচার 8টি ধাপ শেষ। এখন আসলে আমি যে টিস্যু কালচার করলাম, এই টিস্যু কালচার আসলে প্রয়োগটা কি, কেন করলাম আমি, আসলে কি কাজ হয়? প্রথম যে কাজটা দেখে খুবই গুরুত্বপূর্ণ, হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন হচ্ছে। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, হুবহু মাতৃ গুণাগুণ অর্থাৎ মা যেমন থাকবে, মানে মাতৃ উদ্ভিদ যেমন থাকবে, এই যে তোমার নতুন চারাটা যেটা হবে সেটা কিন্তু সিমিলার হবে। ওকে, হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন পাচ্ছি। এরপরে সব বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা যায়। এখন দেখো কোন একটা উদ্ভিদ খুব দ্রুত বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা কি করব? টিস্যু কালচারের মাধ্যমে একটু জাস্ট অংশ, ধরো পৃথিবীতে খুবই অল্প পরিমাণে ওই উদ্ভিদটা বেঁচে আছে, আমরা কি করব? এখান থেকে অল্প একটু অংশ নিয়ে আমরা কি করতে পারি? হাজার হাজার চারা তৈরি করে এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি। তাহলে বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করতে পারতেছে। অসংখ্য চারা উৎপাদন, এই যে এখানে মিলে গেছে, প্রজনন হচ্ছে। এখন দেখো এই যে জিনিসটা, এটা একটু মাথায় রাখবা থুজা এবং সাগর কলার ক্ষেত্রে। দেখো তোমরা যারা সাগর কলা খাইছো, খাইলে দেখবা সাগর কলার মধ্যে কোনো প্রকার বীজ পাইছো? পাও নাই। তাহলে যেহেতু বীজ নাই, তো বীজ ছাড়া এটা আসলে তোমার বংশবৃদ্ধি বা এটা তোমার বৃদ্ধিটা কেমনে হয়, বুঝছো? তাহলে মাথায় রাখতে হবে বীজহীন যারা আছে, যাদের বীজ নাই, তাদের জন্য হচ্ছে তোমার কি মূলত আমরা টিস্যু কালচার করে থাকি। কারণ টিস্যু কালচার আমার যে কোনো একটা অংশ নিলে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের মিলন। নিউক্লিয়াস ব্যতীত দুইটা উদ্ভিদের সাইটোপ্লাজমের মিলন যখন হবে, কোষের সাইটোপ্লাজমের মিলন যখন হবে, তখন সেটাকে আমরা বলি কি? সাইব্রিড বলি। সাইব্রিডের একটা এক্সাম্পল আসছে যে আলু এবং টমেটো মিলে কি তৈরি হচ্ছে? টমেটো তৈরি হচ্ছে, এটা পড়বা। এবং মেরিস্টেম কালচার হচ্ছে কি? রোগমুক্ত চারা উৎপাদন। কি?
রোগমুক্ত চারা উৎপাদন, এটা আমরা পড়ছি। তো সিম্পল জিনিস, এগুলো এত বড় করার কিছু নাই। আচ্ছা, এরপর আসে হচ্ছে তোমার কি, আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন। হ্যাপ্লয়েড উদ্ভিদ কি দিয়ে করা হচ্ছে? ধানী বা পরাগরেণু কালচার। পরাগরেণু বা পরাগধানী কালচার, এটা কি করতেছে? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতেছে। হ্যাপ্লয়েড মানে কি এন, ঠিক আছে, হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন করতেছে। যেমন ধরো চীনে কি আছে? গুয়ান আছে। গুয়ান হচ্ছে কি হ্যাপ্লয়েড উদ্ভিদ, ঠিক আছে, চীনের গুয়ান আছে। এরপর বাংলাদেশে কি আছে? পিএসসি আছে। বাংলাদেশে না, মানে সব জায়গায় আছে পিএসসি। পিতে হচ্ছে কি ওয়াসি। তারপর সোলানেসি, ঠিক আছে। তারপর ক্রুসিফিরাই। ওকে, তো এইগুলো হচ্ছে কি মূলত হ্যাপ্লয়েড উদ্ভিদ। ওকে, সো আমাদের টিস্যু কালচার শেষ। তো টিস্যু কালচার থেকে আর কোনো প্রশ্ন আসার মতো নেই। এই জিনিসগুলো পড়লে ইনশাল্লাহ তোমার হবে। খুবই সিম্পল, ধাপগুলো ভালো করে দেখবা। নেক্সট স্টেপ, মোস্ট ইম্পর্টেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি। ভাই তাকাও এইদিকে, বিশাল লাইন। জিএসটি, ইসলামী, বরিশাল, জাস্ট, মাওলানা ভাসানী, বিএসএমএস, টিওপি, মানে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি। সো কয়টা আমি বলবো, দেখো প্রচুর কোয়েশ্চেন আসছে এখান থেকে, মাস্ট কোয়েশ্চেন আসবে, 100% শিওর কোয়েশ্চেন আসবে, 100% শিওর দিয়ে বলতেছি, ইনশাল্লাহ এখান থেকে কোয়েশ্চেন আসবে। জীব প্রযুক্তি, আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মূলত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে তুমি কি করবা, জিনের পরিবর্তন করতে পারো বা জিনের কম্বিনেশন করতে পারো, মানে ডিএনএ কম্বিনেশন করতে পারো। একটা ডিএনএ কে ধরো, আমি যদি বলি যে সাপোজ একটা জিনিস বলতে পারি, যেমন ধরো আমি কি দিয়ে এক্সাম্পল দিব, ধরো এইটা হচ্ছে কি আমার সাদা, ধরো আমার কাছে কোন একটা জিনিস সাদা আছে। ওকে, তো এইটা বৈশিষ্ট্য হচ্ছে কি সাদা, এটা বৈশিষ্ট্য হচ্ছে কালো। আমি চাচ্ছি আমি এই কালো বৈশিষ্ট্যটাকে একটু সাদা করব। তো সাদা করার জন্য কি করতে হবে, আমার যে সাদা যে বৈশিষ্ট্যটা আছে, ধরো এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, বা এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এটা সাদা বৈশিষ্ট্য ধারণ করে, এটা কালো। আমি কি করলাম, এখান থেকে একটু সাদা অংশ কি করলাম, এটার মধ্যে যদি আমি স্থানান্তর করতে পারি, তাহলে আমার কি হবে, এইটাতেও সাদার একটা অবয়ব তৈরি হবে। আমি চাচ্ছি এটাকে সাদা বানাইতে। ধরো এইটাতে রোগ কম হয়, এটাতে রোগ বেশি হয়, আমি চাচ্ছি এটাতে এই রোগটা কমাইতে। সো আমি কি করতে পারি, এখানে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা করতে পারি। বুঝাইতে পারছি? আচ্ছা, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে তুমি যে নতুন জীবটা পাবা, ধরো আমার প্রথমত ছিল কি এইটা, এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা একটা জীব ছিল। আমি কি করলাম, এইটাকে আমি কি করলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নতুন করে আমি কি তৈরি করলাম, এইটা তৈরি করলাম, সাপোজ ধরো তৈরি করলাম। ওকে, তো তৈরি করার পর এটা প্রাথমিক ছিল, আমার এইটা তৈরি হয়েছে। তার মানে আমি এটা কিসের ফলে পাইছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে পাইছি। তাহলে নতুন যে জীবটা থাকবে, এটাকে আমরা কি বলবো, খুবই গুরুত্বপূর্ণ অংশ। মাথায় রাখবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উৎপন্ন উদ্ভিদকে কি বলা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো এগুলো একদমই গুরুত্বপূর্ণ জিনিস, কোনোভাবে মিস করবা না। হ্যাঁ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাথায় রাখতে হবে কি, আমি কি করছি, জেনেটিক্যালি এটাকে মডিফাই করছি, আগে যেরকম ছিল চেঞ্জ করছি। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিএমও, জেনেটিক্যালি মডিফিকেশন করছে, মানে কি মডিফাই, পরিবর্তন করছি। তারপর কি এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করছি, এই জন্য বলা হয় কি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, জিইও। তারপর দেখো, জিনের ট্রান্সফরমেশন করছি, কার ট্রান্সফরমেশন করছি, জিনের, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ট্রান্সজেনিক অর্গানিজম বা টিও। অনেক প্রশ্ন আসে এটা থেকে, যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে যে উৎপন্ন নতুন উদ্ভিদকে কি বলা হচ্ছে, জিএমও, জিইও এবং কি টিও। ওকে, এখন কথা আসতে পারে যে ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা সর্বপ্রথম কে প্রবর্তন করেছেন বা কে নিয়ে আসছেন? ওনার নাম হচ্ছে কি জ্যাক উইলিয়ামসন। নাম কি? জ্যাক উইলিয়ামসন। উনি কি করেছেন, ওনার একটা বই আছে, নাম হচ্ছে কি ড্রাগন আইল্যান্ড। নাম কি বইটার নাম? ওনার একটা বই আছে, নাম হচ্ছে কি ড্রাগন আইল্যান্ড। এই বইটার মধ্যে উনি কি করছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। ঠিক আছে, তাহলে যদি বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দের প্রবর্তককে জ্যাক উইলিয়ামসন, বায়োটেকনোলজি শব্দের প্রবর্তককে কার্ল এরিকি। মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি, জ্যাক উইলিয়ামসন। ওকে, এটাকে আবার কি বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা নাম আছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। দেখো আমি কি বলতেছিলাম, এইটার ডিএনএটাকে আমি এটাতে নিয়ে আসতেছি, তার মানে কি এখানকার একটু অংশ যখন এইটাতে আমি স্থাপন করতেছি, অর্থাৎ কম্বিনেশন করতেছি, পুনরায় কম্বিনেশন করতেছি, এটা কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হচ্ছে। কি বলা হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। সুন্দর করে বলা আছে, দুইটা ডিএনএ, ধরো এখানে আমার একটা ডিএনএ আছে একটা অংশ, আর এখানে আমার একটা অংশ, দুইটাকে আমি কম্বিনেশন করলাম, এটা হচ্ছে কি নতুন ট্রান্সফর্ম ডিএনএ। বুঝছো? আচ্ছা, এগুলো লাগবে না তেমন কিছু, আমাদের লাগবে হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো। প্রথমত আসো, আমরা কাকে চেঞ্জ করব, যাকে আমি চেঞ্জ করব,
সেটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত ডিএনএ। আগে আমাকে একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করতে হবে। ধরো আমি একটা নিলাম হচ্ছে কি কাঙ্ক্ষিত ডিএনএ আমি নিলাম, ঠিক আছে। আমাকে কি করতে হবে, ধরো কাঙ্ক্ষিত একটা ডিএনএ নিতে হবে। ডিএনএটা কোত্থেকে আসবে, কোনো একটা ব্যাকটেরিয়া থেকে নিয়ে আসছি কাঙ্ক্ষিত ডিএনএটাকে, বুঝছো? আচ্ছা, ডিএনএটা নেওয়ার পরে আমাকে কি করতে হবে, একটা বাহক নির্বাচন করতে হবে। বাহক, বাহক বলতে কি, যে বহন করবে, কি করবে, যে এটাকে বহন করবে। আচ্ছা, তো বহন করতে পারে কে, এখানে ইকোলাই মেইনলি বাহক হিসেবে থাকে কে, ইকোলাই থাকতে পারে, অথবা থাকতে পারে কি এগ্রো ব্যাকটেরিয়াম থাকতে পারে। এগ্রো ব্যাকটেরিয়াম, তো কোশ্চেন আসে যে বাহক হিসেবে কাকে ইউজ করবো আমরা, ইকোলাই অথবা কি এগ্রো ব্যাকটেরিয়ামকে আমরা ইউজ করতে পারি। যারা মূলত বাহক হিসেবে কি দিবে, তারা মূলত প্লাজমিডটাকে দিবে। তো ইকোলাই ব্যাকটেরিয়াতে কি থাকে, প্লাজমিডটাকে আমরা জানি বৃত্তাকার ডিএনএ, এই প্লাজমিডটা মূলত দিবে। প্রথমত দেখো যে কি করলাম, কাঙ্ক্ষিত ডিএনএ নির্ণয় করলাম। তো কাঙ্ক্ষিত ডিএনএটা যে আমি আনবো, কাঙ্ক্ষিত ডিএনএটা যে আমি আনবো, এটা কিভাবে আনবো, ডিএনএটা যখন সরাবো, সরানোর জন্য আমরা দুইটা পদ্ধতি ইউজ করতে পারি। একটা হচ্ছে কি সুক্রোজের মাধ্যমে, বা আমরা বলতে পারি কি সিজিয়াম ক্লোরাইডের মাধ্যমে। আর বর্তমানে যেটা করা হচ্ছে সিলিকার মাধ্যমে, বালুর মাধ্যমে, সিলিকা, বর্তমানে সিলিকার মাধ্যমে কি করা হচ্ছে, ডিএনএটাকে সরানো হচ্ছে। এই যে নিয়ে আসলাম সরিয়ে, তারপর আমরা কি করব, বাহকটা নির্বাচন করবো। এখন দেখো বাহক হিসেবে কি, মানে ইকোলাই বা এগ্রোব্যাকটেরিয়ামের যে প্লাজমিড আছে, সেই প্লাজমিডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাজমিড খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা প্লাজমিড পড়বো। প্লাজমিড থেকে হিউজ কোয়েশ্চেন আসে। প্লাজমিড, তো প্লাজমিড জিনিসটা কি, আমরা এটা জানি সবাই যে সাধারণত ডিএনএ থাকে হচ্ছে কি দ্বিসূত্রাকার, তাই না, দ্বিসূত্রাকার, এরকম এরকম থাকে পেঁচানো। বাট প্লাজমিড জিনিসটা হচ্ছে কি দ্বিসূত্রাকার বাট বৃত্তাকার ডিএনএ। কি বৃত্তাকার ডিএনএ, বুঝছো? এটা ব্যাকটেরিয়াতে পাওয়া যায় সাধারণত। তাহলে বৃত্তাকার দ্বিসূত্রাকার ডিএনএ ব্যাকটেরিয়াতে পাওয়া যাচ্ছে। তারপর কি মাইটোকন্ড্রিয়াতে, প্লাস্টিডে মূলত নিজস্ব যাদের ডিএনএ থাকে তাদেরকে বলা হচ্ছে প্লাস্টিড। এটা সর্বপ্রথম কোথায় দেখা যায়, ইকোলায়ে কে দেখেছেন, লেডারবার্গ দেখেছেন, একটু মাথায় রাখবা। এবং প্রতি একুশে থেকে 1 থেকে 1000 এগুলো লাগবে না তোমাদের, ওজনটাও লাগবে না, 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন এগুলো লাগবে না। এটা তো অল্প সংখ্যক জিন থাকে, এটা হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য, সিম্পল জিনিস। বাট প্লাজমিডে বেশি আসে হচ্ছে কি প্লাজমিডের প্রকারভেদটা থেকে। প্লাজমিডকে মূলত আমরা 3 প্রকারে ভাগ করতে পারি, একটা এফ ও এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড এবং হচ্ছে কোল প্লাজমিড। এফ, এফ তো হচ্ছে কি ফার্টিলিটি, মানে কি ধরো যৌন জননে সহায়তা করবে। এখানে মূলত এটা মূলত কি তৈরি করার জন্য, পিলি তৈরি করে। ব্যাকটেরিয়ার যে শক্ত একটা ফ্লাজেলার মতো থাকে না, পিলি, শক্ত একটা ফ্লাজেলার মতো থাকে না, এটা পিলি তৈরি করে। এবং এটা আলটিমেটলি এফ তে কি ফার্টিলিটি, এফ মিন্স ফার্টিলিটি, মাথায় রাখবে, যৌন জননে সহায়তা করতেছে। যদি প্রশ্ন আসে, কোশ্চেন এভাবে আসবে যে পিলি তৈরি করতেছে কোন প্লাজমিড, পিলির পি থেকে কি এফ, এফ প্লাজমিড। যদি প্রশ্ন আসে যৌন জননে সহায়তা করতেছে কোনটা, ফার্টিলিটি, মানে কি এফ প্লাজমিড। শেষ। পরবর্তীতে আসে হচ্ছে আর প্লাজমিড। এটা থেকে অলরেডি জিএসটি তে কোশ্চেন আসছে, এটা অলরেডি জিএসটি তে কোশ্চেন আসছে অলরেডি, সম্ভবত 23-24টা কোথায় জেনে আসছে, অলরেডি আসছে। দেখো এই আর প্লাজমিড, আর মানে কি রেজিস্ট্যান্স, অর্থাৎ ধরো প্রতিরক্ষা। তাহলে কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, কি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বিশেষ করে R6 যে প্লাজমিড আছে, R6, এই R6 এর মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন 6টি জিন থাকে, এটা মাথায় রাখবা। কোল প্লাজমিড, কোল থেকে কি কোলিসিন নামক প্রোটিন, এই কোলিসিন থাকে কোথায়, এটা প্লাজমিড। এটা কি করে, ইকোলাইকে ধ্বংস করে। এটার সিমিলার আরেকটা প্লাজমিড আছে, সেটা নাম হচ্ছে কি ভিব্রিওসিন। সে ভিব্রিওসিন কি করে, ভিব্রিও কলারাকে ধ্বংস করে। জাস্ট নামগুলো পড়বা। সো আমরা বলতে পারি কি প্লাজমিডের প্রকারভেদ ভালো করে পড়তে হবে, এফ ও এফ প্রাইম প্লাজমিড, আর প্লাজমিড, এবং লাস্ট হচ্ছে কি কোল প্লাজমিড থেকে কোলিসিন ইকোলাইকে ধ্বংস করে, এবং ভিব্রিওসিন হচ্ছে কি ভিব্রিও কলারাকে ধ্বংস করে। শেষ, প্লাজমিড আমাদের শেষ। তাহলে আমরা প্রথমত কি করছিলাম, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করলাম, বাহক নির্বাচন করলাম। সো বাহক হিসেবে আমরা সাধারণত ইকোলাই বা এগ্রোব্যাকটেরিয়াম যে প্লাজমিড আছে সেটাকে নিয়ে, তাহলে আমাদের দুইটা ধাপ গেল। পরবর্তীতে আসা হচ্ছে আমাদের এরপরে দেখো, এখন 3 নম্বর যে ধাপটা আছে, 3 নম্বর, সেই 3 নম্বর ধাপে আমাদের কি করতে হবে, আমরা যে কাঙ্ক্ষিত ডিএনএটা নিছি সেটাকে একটা অংশ কাটতে হবে। ধরো কাঙ্ক্ষিত ডিএনএ আমাদের এইটা, আর আমাদের প্লাজমিড হচ্ছে এইটা। সো আমি ধরো কাঙ্ক্ষিত ডিএনএ কে এখানে একটু কাটলাম, এখানে একটু কাটলাম, তারপর প্লাজমিডকে কি করলাম, এখানে একটু কাটলাম, এখানে একটু কাটলাম। কাটার পরে আলটিমেটলি এখানে কি করতে হবে, তোমাদের সংস্থাপন করতে হবে। ওকে, আগে তোমাদের কাটতে হবে। তাহলে কাটার জন্য যে এনজাইমটা লাগবে, তুমি সেটা কাঙ্ক্ষিত ডিএনএ কে কাটো, বা তুমি বাহকের ডিএনএ কে কাটো, বা প্লাজমিডকে কাটো। কাটাকাটি মানে হচ্ছে কি রেস্ট্রিকশন এনজাইম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে বাহককে নির্দিষ্ট স্থানে, মানে স্পেসিফিক পোরশনে যদি কাটতে চাও, তাহলে কি লাগবে, রেস্ট্রিকশন এনজাইম লাগবে। এই রেস্ট্রিকশন এনজাইম মানে কি কাটাকাটির এনজাইম, বা এটাকে বলে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এটাকে কি বলা হচ্ছে, বায়োলজিক্যাল নাইট বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, বা আণবিক কাজে বলা হচ্ছে। ওকে, রেস্ট্রিকশন এনজাইমের কিছু টাইপ থাকে, যেমন ধরো বিভিন্ন ধরনের হতে পারে, বিএএম হতে পারে, হিন্দ, ইকো, এইচপিএ, এমবিও, জাস্ট নামগুলো পড়বা। তাহলে কি দিয়ে পড়বা, বিএইচইএইচএম, কি দিয়ে পড়বা, বিএইচইএইচএম, বাম হিন্দ ইকো, বাম হিন্দ ইকো, বাম হিন্দ ইকো, এইচপিও এমবিও, এইচপিএ এমবিও, ঠিক আছে, আমি মনে রাখতে পারো চাইলে, কিচ্ছু আসবে না এগুলো থেকে, জাস্ট নামগুলো মনে রাখো, বাম হিন্দ ইকো এইচপিএ এমবিও,
জাস্ট এমনি মনে রাখবা, ইজিলি মনে রাখতে পারবে ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে কি রেস্ট্রিকশন এন্ড নিউক্লিয়াস, এটা কি করতেছে, কাটতেছে, জাস্ট এইটা মাথায় রাখবা, কি করতেছে, কাটতেছে। ওকে, কাটা শেষ। কাটার পর কি করতে হবে, আমাকে জোড়া লাগাইতে হবে, 4 নাম্বার ধাপে জোড়া লাগানো। তাহলে জোড়া লাগানোর জন্য যে এনজাইমটা সেটা কি হবে, লাইগেজ এনজাইম। জোড়া লাগানো, লাগানো থেকে লাইগেজ, তাহলে মাথায় রাখবা জোড়া লাগানো যে এনজাইম সেটার নাম হচ্ছে কি লাইগেজ এনজাইম। দুইটাই গুরুত্বপূর্ণ, এটাও যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এখানে জোড়া লাগাইছি। আচ্ছা, তাহলে এখন যে ডিএনএটা হইলো এটা কি একটা কম্বিনেশন হয়ে গেছে না, এখানে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন যে ডিএনএটা আছে এটা কি রিকম্বিনেন্ট ডিএনএ। তো আমি একটা ডিএনএ তুমি রাখবো না, রাখবো না, এটাকে আমি কি করবো, এখন কোন একটা পোষকে স্থানান্তর করবো। পোষক কেন নিব, যাতে করে আমি এটাকে অনেক বৃদ্ধি করতে পারি। আমি যে ভাই এত খরচ করতেছি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এটা কিন্তু খুবই ব্যয়বহুল প্রযুক্তি একটা, এত খরচ করতেছি আমি কি একটা ডিএনএ জন্য না, এটাকে আমার কি করতে হবে, ক্লোন করতে হবে। এটা থেকে অসংখ্য আমার কি করতে হবে, আমার রিকম্বিনেন্ট ডিএনএ বের করতে হবে। কিভাবে, আমি কোন একটা পোষকের মধ্যে কি করব, এই ডিএনএটাকে প্রবেশ করাবো। সে পোষক হিসেবে কাকে বের করবো আমরা, ধরো তোমার এগ্রোব্যাকটেরিয়ামে, বুঝছো। তাহলে পোষক নির্বাচন করবো, বুঝছো। তাহলে পোষকে যখন প্রবেশ করানো লাগবে তখন কিছু প্রক্রিয়া আছে। তাহলে আমি পোষক হিসেবে কি আরেকটা ব্যাকটেরিয়াকে নিতে হবে। সেই পোষকের ভিতরে আমি কি সিরিজ দিয়ে ঢুকাই দিতে পারবো, বা ইচ্ছা হলে আমি অপারেশন করে ঢুকাই দিব ব্যাকটেরিয়াতে, এটা হবে, হবে না। এখানে কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো চলো দেখি। তাহলে দেখো কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষকে প্রবেশ করাইতে পারি। 3টা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কি প্রত্যক্ষ ভৌতিক প্রক্রিয়া, মাথায় একটা হচ্ছে ভৌতিক প্রক্রিয়া, এটা রাসায়নিক প্রক্রিয়া, একটা কি ভেক্টর ব্যবহার প্রক্রিয়া। লাস্ট থেকে পড়বা, এখান থেকে কোশ্চেন আসে। ওকে, লাস্ট থেকে আমরা পড়বো, ইজি। ভেক্টর ব্যবহার, ভেক্টর মানে কি বাহক। বাহক হিসেবে কে থাকবে, হয় ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, আমরা জানি এগুলা। তার মানে দেখো হয় ব্যাকটেরিয়া অথবা কি ভাইরাস থাকবে। তো যেমন ধরো এগ্রোব্যাকটেরিয়াম একটা ব্যাকটেরিয়া, তারপর ধরো হচ্ছে ভাইরাস হিসেবে টিএমভি ভাইরাস, ভাইরাস অথবা ব্যাকটেরিয়া, জাস্ট এমনি মনে রাখো। রাসায়নিক প্রক্রিয়া, কেমিক্যাল থাকবে, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড একটা রাসায়নিক যৌগ, ক্যালসিয়াম ক্লোরাইড, বুঝছো। ক্যালসিয়াম ক্লোরাইডের মাধ্যমে আমরা প্রবেশ করাইতে পারি। এখন ক্যালসিয়াম ক্লোরাইডের মাধ্যমে যে প্রবেশ করানো, এটাকে বলা হচ্ছে হিট শক। ক্যালসিয়াম ক্লোরাইডের মাধ্যমে যে প্রবেশ করানো, এটাকে কি বলা হচ্ছে, হিট শক বলা হচ্ছে। লাইপোজোম, এটাও একটা কেমিক্যাল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রত্যক্ষ রাসায়নিক প্রক্রিয়া। ভৌতিক প্রক্রিয়া, কোনো কেমিক্যাল রিয়াকশন চলবে না এখানে, ডিরেক্ট। ইলেকট্রোপোরেশন ভৌতিক প্রক্রিয়া, মাইক্রো ইনজেকশন ভৌতিক প্রক্রিয়া, বায়োলজিস্টিক্স এগুলো ভৌতিক প্রক্রিয়া, বুঝছো। এগুলো ভৌতিক প্রক্রিয়া, একদম নামের সাথে তোমার মিলতেছে, নামের সাথে তোমার ইজিলি মিলতেছে। তুমি চাইলে ধরো ভেক্টরটা পড়বা, ভাইরাস ব্যাকটেরিয়া, রাসায়নিক প্রক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড লাইপোজোম, নামের মধ্যে ঠিক আছে। বাকি 3টা হচ্ছে কি ভৌতিক প্রক্রিয়া। সো যদি আসে কখনো তোমরা বলতে পারবা। তাহলে আমরা কি করলাম, পোষক দেহে প্রবেশ করাইলাম। ওকে, এরপর আমাদের কি করতে হবে, এই পোষক দেহে যাওয়ার পর এটাতে কি হবে, ক্লোনিং হবে। এইটা কি হবে, ক্লোনিং এর মাধ্যমে অসংখ্য নতুন ডিএনএ তৈরি করবে, বুঝছো। এইভাবেই হচ্ছে কি আলটিমেটলি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা এখানে চলতে থাকে। সো গেল জেনেটিক ইঞ্জিনিয়ারিং শেষ, মানে ধাপগুলা শেষ। বাট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে দেখো এটার যে প্রয়োজনীয়তা কি, উপকারিতাটা কি, এটা বেশি গুরুত্বপূর্ণ। ওটাতে আমরা যাচ্ছি। যাওয়ার আগে দেখো, তুমি যখন ধরো এই যে ধরো একটা কাঙ্ক্ষিত ডিএনএ, তুমি কি করলা, এইখানে তুমি কি করলা, যে তুমি যে প্লাজমিডটা নিয়ে আসলা, প্লাজমিডের মধ্যে কি করলা, কাঙ্ক্ষিত ডিএনএটাকে তুমি লাগাইছো। ধরো কি করছো, কাঙ্ক্ষিত ডিএনএটা কিন্তু লাগাইছো। ওকে, আবার বলতেছি, ধরো এইটা যদি হচ্ছে কি আমাদের প্লাজমিড হয়, ধরো এটা হচ্ছে কি প্লাজমিড, আর এটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত ডিএনএর অংশ, আমি কি করলাম, লাগাই দিলাম, বুঝছো। এই যে লাগাচ্ছি, লাগানোটা কি ঠিকঠাক হয়েছে কিনা, এটা আমি কিভাবে জানবো যে এখানে কি ঠিকঠাক মতো লাগছে কিনা। তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ কে মূল্যায়ন করতে হবে। এটা 3টা প্রক্রিয়া আছে, পিসিআর, তারপর কি জেনেটিক প্রোব, রেস্ট্রিকশনাইজেশন। তাহলে প্রশ্ন আসবে নিচের কোনটি রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন পদ্ধতি নয়, এইভাবে প্রশ্নটা আসবে। তাহলে মাথায় রাখবে পিসিআর পদ্ধতি বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন, রেস্ট্রিকশনাইজেশন এবং হচ্ছে জেনেটিক প্রোব। 3টা পদ্ধতি আছে, নামগুলো বললে হবে, কিচ্ছু পড়া লাগবে না। এখন আসো, এটা তো আমাদের পড়া শেষ। দেন আসা হচ্ছে আমাদের জীব প্রযুক্তির ব্যবহার। কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে। কোশ্চেন আসবে এই যে টাইপটা থেকে, কোথায় কোথায় ব্যবহার করতে হবে। প্রথমে আসো উপকারী দ্রব্য উৎপাদন। অবভিয়াসলি আমরা কেন আসলে এই জিনিসটা তৈরি, জীব প্রযুক্তিটা করতেছি, উপকারী দ্রব্যের জন্য তো করতেছি না, এত এত খরচ করতেছি কেন, এটা করতেছি মূলত একটা উপকারী দ্রব্য। তো উপকারী বলতে কি, যেমন ধরো আমরা যে তামাক গাছ চিনি, তামাক চেনো তো, তামাক গাছ বিড়ি সিগারেট যেটা দেওয়া নাই, তো তামাক গাছ থেকে মূলত হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন, হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন, বুঝতেছো। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন উৎপাদন হচ্ছে কোত্থেকে, তামাক গাছ থেকে। তাহলে এটা মাথায় রাখবো। তাহলে কোত্থেকে তৈরি হচ্ছে, তামাক গাছ থেকে, এটা মাথায় রাখবো। প্রতিকূলতা উত্তরণ, যেমন ধরো লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন, অর্থাৎ পিনাট, এটা যাতে লবণাক্ত সহিষ্ণু এলাকাতেও কি করতে পারে, এটা তৈরি হইতে পারে। এই জন্য কি
তোমার এখানেও কি করা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। তাহলে লবণাক্ত সহিষ্ণু পিনাট উদ্ভাবন হচ্ছে কি তোমার মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা একটা ফসল বলতে পারো, বুঝছো? এখানে মূলত এই পিনাট উদ্ভাবনের ক্ষেত্রে দেখো কি জিনটি ইউজ করা হচ্ছে, ATNHXI, এইটা। এখন বলতে পারো ভাই এটা কিভাবে মুখস্থ রাখবো? মনে রাখা মুখস্থ করার দরকার নেই। পিনাট, দেখো আসছে কি পিনাট, লাস্টে কি আট, এটি আট, তাহলে মাথায় রাখবে এটি থাকা মানে কি পিনাট, বুঝছো? এই জিনটি ইউজ করা হচ্ছে বর্তমানে, এটা ইউজ করছে। যেমন ধরো PDX45, H45 এটাও ইউজ করা হচ্ছে বর্তমানে, PDH45 এটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তবে এইটা দুইটা যেখানে একটা আসতে পারে, এটা মোটামুটি জিএসটি তে দুইবার আসছে, জিএসটি অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি গুলোতে দুইবার আসছে PDH45, বুঝছো? এরপর পোকা প্রতিরোধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোয়েশ্চেন আসছে জিএসটি অন্তর্ভুক্ত ইউনিভার্সিটিতে। তোমার বিটি মানে কি, বেসিলাস থুরিনজিয়েন্সিস, মাথায় রাখবে বেসিলাস থুরিনজিয়েন্সিস। ওকে, তাহলে ধরো বিটি কটন, বুঝছো? বেসিলাস থুরিনজিয়েন্সিস কটন, বিটি কর্ন, বেসিলাস থুরিনজিয়েন্সিস কর্ন। তো এগুলো হচ্ছে কি, যাতে তোমার কি কটন বা তুলার মধ্যে অথবা ভুট্টার মধ্যে এগুলো হচ্ছে যাতে কোনো প্রকার পোকা না হয়, সেজন্য মূলত হচ্ছে কি তোমার এখানে জীব প্রযুক্তি একটা রেজাল্ট আর বিটি কটন, বিটি কর্ন, এগুলা, বুঝছো? তাহলে বেসিলাস থুরিনজিয়েন্সিস জাস্ট মনে রাখো, দুইবার কোয়েশ্চেন আসলে মানে ইসলামিতে মনে আসছে। এরপর খুবই গুরুত্বপূর্ণ, সুপার রাইস বা গোল্ডেন রাইস। সুপার রাইস বা গোল্ডেন রাইস দেখতে কেমন, হলুদ বর্ণে, হলুদ বর্ণে সুপার রাইস বা গোল্ডেন রাইস। সুপার রাইসে মূলত কি থাকে, সব থেকে বেশি আসে সুপার রাইসে মূলত ভিটামিন এ, আর ভিটামিন এ মানে কি বিটা ক্যারোটিন। ওকে, ভিটামিন এ মানে হচ্ছে কি বিটা ক্যারোটিন, বুঝছো? তাহলে কি থাকতেছে এখানে, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন থাকে। এবং এই ভিটামিন এ কি করতেছে, আমাদের চোখের দৃষ্টি বাড়ায় বা রাত কানা প্রতিরোধ করে। কি করে এটা, মূলত রাত কানা প্রতিরোধ করে, বুঝছো? তাহলে যাদের রাত কানা আছে তারা কি করতে পারো, সুপার রাইস খাইতে পারো, বুঝছো? আচ্ছা, এখানে দুইটা জিন থাকে, একটা হচ্ছে কি ভিটামিন এ বা বিটা ক্যারোটিনের জন্য টোটাল জিন থাকে না কয়টা, চারটা জিন থাকে। কয়টা জিন, চারটা জিন থাকে। আর হচ্ছে কি আয়রনের জন্য থাকবে কয়টা, তিনটা জিন থাকবে। প্রশ্ন আসতে পারে যে সুপার রাইস কোন উদ্ভিদ বা কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, এটাও আসতে পারে। জাপানিকা উদ্ভিদ থেকে সুপার রাইস উৎপন্ন হয়, কোত্থেকে, জাপানিকা উদ্ভিদ থেকে সুপার রাইস উৎপন্ন হয়, এইটা আছে। তারপর ধরো যে তরমুজ, তরমুজের ক্ষেত্রে সব থেকে বড় মানে প্রবলেম কোনটা, তরমুজের বীজগুলা, তো বীজহীন তরমুজ তৈরি করতেছে কিন্তু এই জীব প্রযুক্তির মাধ্যমে, বুঝছো? এরপর আসো, আমাদের আরো আছে আগাছা নিধন। দেখো পৃথিবীর 78টা বিপজ্জনক যা আগাছা আছে তার মধ্যে 76টিকে ধ্বংস করে গ্লাইফসেট। মাথায় রাখবা, গ্লাইফসেট হচ্ছে কি একটা আগাছা নিধন করার জন্য পৃথিবীর 78টা বিপজ্জনক আগাছার মধ্যে 76টাকে ধ্বংস করতেছে। নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেনের নতে মনে রাখবা নিফজিন। তারপর দেখো জোনাকি পোকাতে যে জল জল করে, এটা কি লুসিফেরিন, জোনাকি পোকায় লুসিফেরিন, নাইট্রোজেন সংবন্ধন নিফজিন, দুইটা ভালো করে মাথায় রাখবা। তারপর সব ভেড়া যে ঘাস খায়, মূলত নর্মালি যে ঘাসগুলো খায় ভেড়া, ভেড়ার ঘাসের ক্ষেত্রে সালফারটা খুবই কম থাকে। তো সালফার কম থাকলে যেটা হয়, ভেড়ার তো আমাদের দরকার কি, ভেড়া থেকে আমরা মূলত কি দরকার হয়, এক হচ্ছে মাংস, উচ্চ, আরেক হচ্ছে তোমার কি লোম। লোম থেকে আমরা কি শীতের যে কাপড়গুলো তৈরি করি, সেগুলো মূলত কি ভেড়ার লোম থেকে ম্যাক্সিমাম আসে অনেক সময়, মানে যেগুলো একটু ভালো। তো ভেড়ার লোমটা যাতে ভালো হয় সেজন্য মূলত সালফার দরকার আছে। তো এই যে ভেড়ার যে ঘাস আছে, ক্লোভার ঘাস, এটাতে কি সালফার সংযুক্ত করা হচ্ছে, সংযুক্ত করে উন্নত মানের ক্লোভার ঘাস তৈরি করা হয়েছে। তাহলে যে ক্লোভার ঘাসে কি করা হয়, সালফারের অভাব পূরণ করে, যাতে করে কি ভেড়ার লোমটা খুবই ভালো হয়। ওকে, আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশের প্রথম জিএম ফসল কোনটা বা জেনেটিক্যালি মডিফাইড ফসল কোনটা বাংলাদেশের সর্বপ্রথম? বিটি বেগুন, খুবই গুরুত্বপূর্ণ। বেসিলাস থুরিনজিয়েন্সিস বেগুন, অর্থাৎ অনেক সময় আসতে পারে কি বিটি ব্রিনজাল। আরে ভাই, বিটি ব্রিনজাল আর বিটি বেগুন কি আলাদা নাকি? ব্রিনজাল মানেই তো বেগুন। তাহলে বাংলাদেশে প্রথম জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ফসল কি, তোমার বিটি বেগুন। বর্তমানে ধরো আছে কি স্টেভিয়া। স্টেভিয়া, স্টেভিয়া কিসের অভাব পূরণ করে জানো? বর্তমানে স্টেভিয়া হচ্ছে কি চিনির অভাব পূরণ করে, চিনির অভাব পূরণ করে, বুঝছো? এখন দেখবা অনেকেই তোমার চায়ের সাথে চিনি খায় না, কারণ ডায়াবেটিসের প্রবলেম, বুঝছো? তো কি করে, স্টেভিয়ার যে পাতা আছে ওইখান থেকে মূলত তোমার কি চিনির অভাব পূরণ করে। বর্তমানে আসলে অনেক প্রোডাক্ট আসতেছে দেখবা, তো ওগুলা দিয়ে চিনির অভাব পূরণ করা হচ্ছে, এটা বর্তমানে আছে। তবে প্রথম হচ্ছে কি বিটি বেগুন বা বিটি ব্রিনজাল, বুঝছো? আচ্ছা, ওকে, এখন আসো আমরা এই যে বিভিন্ন জিনগুলা পড়লাম, বিভিন্ন জিন পড়ছি না? আচ্ছা, আরো কিছু জিনিস আছে, যেমন ধরো আমি আরেকটা জিনিস পড়াই, সেটা হচ্ছে ভুট্টা, খরা প্রতিরোধী ভুট্টা, বুঝছো? মাথায় রাখবা, খরা প্রতিরোধী ভুট্টা, খরা প্রতিরোধী ভুট্টা, বুঝছো? দেখো তাহলে খরা প্রতিরোধী ভুট্টা মানে ভুট্টা যাতে খরা অঞ্চলে হইতে পারে, খরাটা যাতে প্রতিরোধ করতে পারে, মানে সহনশীলতা থাকতে পারে, এই জন্য খরা প্রতিরোধী ভুট্টা তৈরি করা হচ্ছে। এবং এইখানে যে জিনটা আছে এটা হচ্ছে কি CSP B। মনে রাখবা, খরা, খরা মানে কি ক,
আমরা অনেক সময় কি সি কেও কিন্তু, যেমন ক্রিকেট সি বলি না, ক্রিকেট মানে কি সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে খরাটাও ধরলাম কি সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে খরা থেকে হচ্ছে কি সি, আর ভুট্টা থেকে বি। ঠিক আছে, খরা প্রতিরোধী ভুট্টা, যে সিএসপি বি, সিএসপি বি, বুঝছো, সিএসপি বি। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো দেখলাম। দেন আসা হচ্ছে আমাদের এক নজরে সবগুলা জিন, যেমন ধর পতঙ্গ প্রতিরোধে কি ক্রিস্টাল এসি, কি ক্রিস্টাল এসি, শেষ, পতঙ্গ প্রতিরোধ ক্রিস্টাল এসি। নিফজিন নাইট্রোজেন সংবন্ধন। তারপর সিএসপিবি খরা প্রতিরোধী, কি বলছিলাম, সিতে খরা, বিতে হচ্ছে কি ভুট্টা, খরা প্রতিরোধী ভুট্টা তৈরিতে। ওকে, দেন আসা হচ্ছে লাস্টে হচ্ছে কি লবণাক্ত সহিষ্ণু পিনাট, পিনাট আট, শেষে কি পিনাট আট, পিনাট আট, এই যে 8 এটি NH6। তো জিনগুলো আসলে তোমরা ইজিলি দিবা এখানে, বুঝছো। তো আমার মনে হয় এটা কঠিন লাগবে তোমাদের কাছে, ইজি। আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং শেষ। ওকে, দেন আসে আমাদের ইনসুলিন ইন্টারফেরন জিনোম সিকোয়েন্সিং। ইসলাম ইউনিভার্সিটি 11-12-তে আসছে, জাস্টে 19-20-এ আসছে, 11-12-তে আসছে, বিএসএমএসটি 5-এ। তো মোটামুটি ইম্পর্টেন্ট আছে। বিশেষ করে এখানে আমরা ইনসুলিনটা একটু ভালো করে দেখবো, ইন্টারফেরন এগুলো খুবই কম পড়াশোনা। ইনসুলিন মূলত হচ্ছে কি একটু আলাদা কিছু পড়া আছে। আর ইনসুলিন যে তৈরি করে, নর্মালি ইনসুলিন আমরা কই পাই, আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়ছি। অগ্নাশয়ের যে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা তোমার মূলত আইলেস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে 4টা কোষ থাকে, আলফা, বিটা, তারপর কি ডেল্টা এবং হচ্ছে পিপি। তাহলে যে বিটা কোষ যেটা আছে, বিটা কোষ থেকে মূলত ইনসুলিনটা পাওয়া যায়, এটা হচ্ছে আমাদের বডি যেটা দেয়। বাট এর বাহিরেও বিশেষ করে দেখবা যারা ডায়াবেটিস থাকে মূলত তারা কি করে, তোমার ইনসুলিন নেয় বাইরে থেকে, মানে এক্সট্রা ইনসুলিন তাদের বডিতে নেয়, কারণ যাতে কি করে ইনসুলিনটা আমরা জানি গ্লুকোজ লেভেলটা কমায়, কি করে গ্লুকোজ লেভেলটাকে আমাদের কমায় দেয়, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে পরিণত করে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। তো এখন এই যে এক্সট্রা করে ইনসুলিনটা নিচ্ছে, এইটা মূলত তৈরি করা হচ্ছে কি দিয়ে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। বুঝাতে পারছি? আচ্ছা, চলো আমরা একটু দেখি ভালো করে। ইনসুলিন, তো আমরা জানি কি ইনসুলিন এক প্রকার হরমোন, সেটা কোত্থেকে আসতেছে, তোমার সাধারণত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, কোত্থেকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে, বিটা কোষ হতে, বিটা কোষ থেকে। এবং এটা কি করতেছে, গ্লুকোজ কমায়, এটা কি করে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করে, এটা মূলত করে কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতেছে, অর্থাৎ গ্লুকোজ লেভেলটাকে কমাচ্ছে, বুঝছো। আচ্ছা, তো এটা মূলত কিসের কাজে লাগে, ডায়াবেটিসের ক্ষেত্রে কাজে লাগতেছে। আচ্ছা, এইটা মূলত কি ইনসুলিন কি দিয়ে তৈরি করা হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে তৈরি করা হচ্ছে, অর্থাৎ কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তৈরি করা হচ্ছে। ওকে, এখন আসো, এইটা কি একটা হরমোন, হরমোন মানে কি প্রোটিন, তাহলে এই হরমোন মানে প্রোটিন। এখন প্রোটিন কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যামিনো অ্যাসিড দিয়ে। টোটাল 51টা অ্যামিনো অ্যাসিড, কয়টা 51টা অ্যামিনো অ্যাসিড থাকে, এবং এই 51টা অ্যামিনো অ্যাসিড দুইটা চেইন আকারে সাজানো থাকে, এরকম দেখবা, এরকম 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 একটা চেইন, নিচে হচ্ছে কি আরেকটা চেইন থাকবে। সো দুইটা চেইন, একটা হচ্ছে কি চেইন এ, একটা হচ্ছে কি চেইন বি। তাহলে চেইন এ তে থাকবে 21টা অ্যামিনো অ্যাসিড, চেইন বি তে থাকবে হচ্ছে কি 30টা অ্যামিনো অ্যাসিড, চেইন এ তে 21টা, চেইন বি তে 30টা। এবং এই দুইটার মধ্যে একটা বন্ড থাকে, সেটাকে বলা হচ্ছে কি ডাইসালফাইড বন্ড থাকে। কি থাকে, এই দুইটার মধ্যে একটা বন্ড থাকে, বন্ডটার নাম হচ্ছে কি ডাইসালফাইড বন্ড, ডাইসালফাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে এটা, বুঝছো। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। ওকে, এটা কি করতে, গ্লুকোজ লেভেল কমাচ্ছে। এবং কে আবিষ্কার করছেন, স্যানজার, কে স্যানজার, বুঝছো, কে আবিষ্কার করছেন, স্যানজার কি করছেন, ইনসুলিন তোমার আবিষ্কার করছেন। এবং এইটাকে যখন তোমার মানে বাণিজ্যিকভাবে সেল করা হয়েছিল সর্বপ্রথম 1982 সালে, কত সালে, 1982 সালে হিউমোলিন নামে প্রথমই করা হয়। 1982 সালে সর্বপ্রথম এটাকে হিউমোলিন নামে বাজারজাত করা হয়। এবং বর্তমানে আমরা এটা জানবো যে বর্তমানে কুসুম ফুল আছে না, কুসুম ফুল, এটা হচ্ছে কি একদমই নতুন যে জীব প্রযুক্তি, এটা এখনো শুরু হয় না ওইভাবে, বাট এটা মোটামুটি ট্রায়াল চলতেছে কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি করা। এটা হচ্ছে কি একদম নতুন জীব প্রযুক্তি। এরকম দেখো, কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি করা, তারপর ধরো হচ্ছে তোমার স্টেম সেল থেকে হচ্ছে কি অঙ্গের প্রতিস্থাপন করা, তারপর হচ্ছে জিন স্ক্যানিং, এরকম একটা প্রযুক্তি আছে, ন্যানো টেকনোলজি আছে, মানে ন্যানো বায়োটেকনোলজি। তো এই জিনিসগুলো হচ্ছে একদম নতুন, আপকামিং, বুঝছো, আপকামিং এগুলা। যেমন কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি করা, বুঝছো, এগুলো একদম নতুন। এখন ইনসুলিন তৈরি যে জিনটা, এটা মূলত হচ্ছে ইনসুলিনের 11 নম্বর যে ক্রোমোজোম আছে এটার মধ্যে থাকে, মূলত এটার মাথায় থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ইনসুলিন। এরপর আসা হচ্ছে আমাদের কি ইন্টারফেরন। তো আমরা জানি ইন্টারফেরন সম্পর্কে, এটা একটা গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, এটা একটা গ্লাইকোপ্রোটিন। এটা কি করতেছে, ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। এবং ভাইরাস আক্রমণ করার 2 থেকে 1 দিনের মধ্যে, মানে 1 থেকে 2 দিন বলতে পারি, 2 থেকে 1 দিন না, ভাইরাস আক্রমণ করার 1 থেকে 2 দিনের মধ্যে কি করে, তোমার মূলত 1 থেকে 2 দিনের মধ্যে মূলত কি করতেছে, ইন্টারফেরনটা সক্রিয় হয়ে পড়ে।
এটা নিয়ে তোমরা ডিটেলসে পড়তে পারো হচ্ছে কি মানব প্রতিরক্ষা যে চ্যাপ্টারটা আছে ওখানে ইন্টারফেরন নিয়ে ডিটেলসে পড়া আছে। এটা দুইটা কাজ করে, একটা হচ্ছে কি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়, এটা হচ্ছে কি ক্যান্সার প্রতিরোধ করে। তাহলে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং কি ক্যান্সার প্রতিরক্ষা দিচ্ছে। এটাকে বাণিজ্যিকভাবে মানে বাণিজ্যিকভাবে এটা হচ্ছে কি বিটাফেরন নাম, বাণিজ্যিকভাবে এটার নাম হচ্ছে কি বিটাফেরন বলা হয়, বুঝছো? তাহলে দুইটা বিশেষ করে আসে কি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং হচ্ছে কি ক্যান্সার প্রতিরক্ষা দিচ্ছে কি ইন্টারফেরন। জাস্ট এটুকু মনে রাখো, 1 থেকে 2 দিনের মধ্যে এটা সক্রিয় হয় মূলত ভাইরাস আক্রমণ করার পরে। ওকে, নেক্সট আসো কি জিনোম সিকোয়েন্সিং। আচ্ছা, জিনোমকে কি বলা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট, এটা মেডিকেল আসছিল, আমার যতটুকু মনে আছে মেডিকেলে মনে 19-20 আসছিল। মানব দেহে জিনোম কয় জোড়া? 1 জোড়া জিনোম আছে। তারপর পার্টের রহস্য উন্মোচন করতে ডক্টর মাকসুদুল আলম, এটা পড়বা, এটা মেডিকেল আসছিল, এটা পড়বা। এটা মনে জিএসটি অন্তর্ভুক্ত কোন একটা ইউনিভার্সিটিতে আসছিল। ওকে, এটা পড়বা যে পার্টের রহস্য উন্মোচন করেছেন কি ডক্টর মাকসুদুল আলম, ভালো করে পড়বা। এবং মানব দেহে জিনোম কত জোড়া? 1 জোড়া। কত জোড়া? 1 জোড়া জিনোম আছে। ওকে, তারপর আসো জিনোম এটুকু পড়লেই হবে। দেন আসো হচ্ছে আমাদের ডিএনএ ফরেনসিক। তো ডিএনএ ফরেনসিক জিনিসটা কি তোমরা দেখবা মানে ইন্ডিয়ান কিছু সিরিজ আছে না, আদালত, তারপর সিআইডি, এগুলোতে দেখবা কি ফরেনসিক রিপোর্ট পাওয়া যায়, বাংলা সিনেমা তো দেখা যায়। ফরেনসিকের মাধ্যমে কি করা হয়? মূলত অপরাধী শনাক্তকরণ করা হচ্ছে ডিএনএ ম্যাচিং এর মাধ্যমে, পিতৃত্ব নির্ধারণ করা এবং কি স্বজন নির্ধারণ করা। এই যে দেখবা এগুলো রিডিং, এগুলো ইম্পর্টেন্ট কিচ্ছু না। এন্ড লাস্টে হচ্ছে কি জিন ক্লোনিং এবং কি টিস্যু প্লাজমোলিজেন অ্যাক্টিভেটর। দেখো জিন ক্লোনিং জিনিসটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট পার্ট, জিন ক্লোনিংটা ইম্পর্টেন্ট আছে। ক্লোন মানে কি? কপি, হুবহু কপি, যেমন আছে তেমন হুবহু কপি করতে হবে। ক্লোন মানে কি? হুবহু কপি করতে হবে তোমার। ওকে, তাহলে জিন ক্লোনিং মানে কি? কপি করা। 2 ধরনের হইতে পারে এটা। একটা হচ্ছে কি ডিএনএ ক্লোনিং, শুধু ডিএনএ কে কপি করবে মানে আংশিক। আর একটা হচ্ছে তোমার কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং, অর্থাৎ কি পুরো জীবটাকে কপি করবে। আবার বুঝো, 2টা প্রকার থাকতে পারে, ডিএনএ ক্লোনিং আর কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং মানে হচ্ছে কি শুধুমাত্র ডিএনএ কপি করা আংশিক, আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং মানে কি পুরো জীবটাকে কপি করে ফেলা, বুঝছো? আচ্ছা, তো এখন অনেক সময় প্রশ্ন আসে নিচের কোনটি জিন ক্লোনিং এর মাধ্যমে হয় না বা জিন ক্লোনিং এর বৈশিষ্ট্য নাই। দেখো ভাই, জিন ক্লোনিং এর মাধ্যমে কি আমি বলছি হুবহু কপি, ধরো একটা ইমেজ তোমার কাছে যেমন আছে হুবহু কপি করে নিবে। অথবা বলতে পারো কি একটা তোমার কাছে ধরো অ্যাসাইনমেন্ট আছে, তোমার আরেকটা ফ্রেন্ড হুবহু কপি করে নিছে। তো এই যে হুবহু কপি জিনিসটা, এটা হচ্ছে কি জিন ক্লোনিং। তার মানে হুবহু কপির ক্ষেত্রে না কোনো ফন্টের চেঞ্জ হবে, না কিচ্ছু চেঞ্জ হবে, অ্যাসাইনমেন্টের কিছু চেঞ্জ হবে না, মানে যা আছে তা, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, কোনো প্রকার প্রকরণ মানে কি ভেরিয়েশন নেই, নো ভেরিয়েশন, অর্থাৎ কোনো ভেরিয়েশন নেই, নো ভেরিয়েশন, বুঝছো? প্রকরণ মানে কি ভেরিয়েশন, মানে ভ্যারাইটিস নেই, সেম টু সেম, একই বৈশিষ্ট্য থাকবে, শেষ। জিন ক্লোনিং 2 প্রকার, ডিএনএ ক্লোনিং, এটা হচ্ছে কি আংশিক পরিবর্তন হবে, মানে আংশিক কপি করবে, বুঝছো? আর রিপ্রোডাক্টিভ ক্লোনিং হচ্ছে কি পুরো জীব, পুরো জীবটাকে কপি করবে, একদম সেম টু সেম। যেমন ধরো ডলি নামক একটা ভেড়া ছিল, বুঝছো? এই ডলি ভেড়া, এই ডলি যে ভেড়া আছে এইটা থেকে, এটা যে স্তনগ্রন্থির কোষ আছে পুরো কোষটা, স্তনগ্রন্থির কোষ থেকে মূলত কি ডলি ভেড়ার রিপ্রোডাক্টিভ ক্লোনিং হয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ, এটা পর্ব ভালো হয়। তাহলে সর্বপ্রথম রিপ্রোডাক্টিভ ক্লোনিং বা জিন ক্লোনিং কোথায় দেখা যায়? ডলি ভেড়াতে। কত সালে? 1996 সালে। এটা থেকে জিএসটি অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, জিএসটি অন্তর্ভুক্ত একটা ইউনিভার্সিটিতে কোশ্চেন আছে 1996 সালে। ডলি নামক ভেড়ায় 1996 সালে কোন কোষ থেকে? স্তনগ্রন্থির কোষ থেকে রিপ্রোডাক্টিভ ক্লোনিং করা হয়। ওকে, এই ক্লোনিং কিন্তু আরেকটা জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যখন আমরা পড়তেছিলাম, যখন তোমার প্লাজমিড এবং কাঙ্ক্ষিত ডিএনএ দুইটা যখন জোড়া লাগছিল লাইগেজের সাহায্যে, এরপর আমরা যখন এটাকে পোষকে স্থানান্তর করার পর এটা কিন্তু তখনও ক্লোনিং হয়, ওইখানেও কিন্তু ক্লোনিংটা মূলত ঘটে, ঠিক আছে? আচ্ছা, সো এত ডিপ তোমাদের লাগবে না। এন্ড দেন লাস্ট সাইড, সেটা হচ্ছে কি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর হচ্ছে কি সাধারণত যদি শরীরের ভিতরে কোনো কারণে রক্ত জমাট বেঁধে যায় রক্তনালীতে, তাহলে সেখানে হচ্ছে কি এই রক্তটাকে বিগলন করে কিসের সাহায্যে? স্ট্রেপ্টোকাইনেজের সাহায্যে, স্ট্রেপ্টোকাইনেজের সাহায্যে, ঠিক আছে? আচ্ছা, বায়োফার্মিং। বায়োফার্মিং মানে হচ্ছে কি তোমার বলতে গেলে হচ্ছে ধরো মোটামুটি আহ ঔষধ শিল্পের ক্ষেত্রে বিশেষ করে ইউজ করা, যেমন কি ইনসুলিন তৈরি একটা বায়োফার্মিং, অথবা কি তোমার ছাগল থেকে স্পাইডার সিল্ক তৈরি করে, এটা মিল্ক লিখা ছিল কেন, স্পাইডার সিল্ক তৈরি করে, এটা মাথায় রাখবে, স্পাইডার সিল্ক। ওকে, এই জিনিসগুলো পড়বা। দেন হচ্ছে লাস্টে ক্রোমোজোম, ইকুয়াল ক্রোমোজোম থেকে 1টি এবং ইস্টা থেকে 16টি। এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই চ্যাপ্টারটা। তোমরা কোয়েশ্চেন ব্যাংক পড়বা, গুচ্ছ কোয়েশ্চেন ব্যাংক খোলো, ইনশাল্লাহ দেখবা সবকিছু তোমাদের এখানেই করতেছে। আচ্ছা, আরেকটা দেখে নিই, মানে আপকামিং যে বায়োটেকনোলজি, দেখো আমি লিখে দিই যে আপকামিং বায়োটেকনোলজি কারা, বায়োটেকনোলজি। ওকে, আপকামিং বায়োটেকনোলজি দেখো, ফার্স্ট অফ অল মাথায় রাখবো হচ্ছে কি স্টেম সেল, এটা জিএসটি তে আসছে স্টেম সেল। ওকে, তো এটা কি করা হয়? অঙ্গের প্রতিস্থাপন, এটা জিএসটি 23-24 আসছে।
অঙ্গের প্রতিস্থাপন। এরপর আমরা বলতে পারি কি ন্যানো টেকনোলজি বা ন্যানো বায়োটেকনোলজি। ন্যানো বায়োটেকনোলজি। ওকে, দেন আরো আসে, যেমন ধরো তোমার এখানে স্টেম সেল হতে পারে, ন্যানো বায়োটেকনোলজি হতে পারে, তারপর হচ্ছে কি জিন স্ক্যানিং, এরকম জিন স্ক্যানিং। ওকে, তো এরকম ভাবে মূলত হচ্ছে কি আধুনিক বায়োটেকনোলজি। তারপর ধরো কুসুম ফুল থেকে ইনসুলিন, কুসুম ফুল থেকে ইনসুলিন তৈরি, বুঝছো? এই হচ্ছে কি আমাদের আপকামিং বায়োটেকনোলজি গুলো। ঠিক আছে, আবিষ্কারক গুলো ভালো করে পড়বা, যেমন কার্ল এরিকি তোমার বায়োটেকনোলজির নামকরণ করেছেন। দেন হচ্ছে হ্যাবারল্যান্ড টিস্যু কালচার আবিষ্কার করেছেন। এবং এই যে দেখো উদ্ভিদের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা, যে উদ্ভিদ কি করতে পারে, একটা টিস্যু, এটা থেকে তার জীব তৈরি করতে পারে, নতুন অসংখ্য জীব তৈরি করতে পারে। এই যে অন্তর্নিহিত ক্ষমতা, এটাকে বলা হচ্ছে টটিপটেন্সি। এই টটিপটেন্সি ক্ষমতাটার কথা কে বলেছেন? মর্গান। কে বলেছেন? মর্গান। এইখানে আবার কনফিউজড হয়ে যেতে পারো অনেক সময়, তোমরা যে হাইড্রা টটিপটেন্সি ক্ষমতা আছে, কি আব্রাহাম ট্রেম্বলে বলছে, ওইটার এটা কিন্তু আলাদা, ওইটা হাইড্রার ক্ষেত্রে, হাইড্রাটা প্রাণী। আর এখানে কি উদ্ভিদের টিস্যু কালচারের যে একটা টটিপটেন্সি ক্ষমতা, মানে টটিপটেন্সি ক্ষমতা মানে নতুন ভাবে তৈরি করা, অসংখ্য তৈরি করা, এই ক্ষমতাকে বলা হচ্ছে কি টটিপটেন্সি। এটাকে বলছেন মর্গান, যে উদ্ভিদের একটা টটিপটেন্সি ক্ষমতা আছে, কে বলছেন? মর্গান বলছেন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। জীব প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সর্বপ্রথম কে বলেছেন? উইলিয়ামসন। কিসের মধ্যে? তোমার তার একটা বই আছে ড্রাগন আইল্যান্ড, এই বইটার মধ্যে উল্লেখ করেছিল। তারপর আমরা যদি আসি হচ্ছে কি ইনসুলিনের ক্ষেত্রে, মানে সেঞ্জার, বুঝছো, ইনসুলিনের কথা বলেছেন। প্লাজমিড, লেডারবার্গ। ওকে, তো এই তো মোটামুটি এগুলো পড়লে আমাদের হয়ে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের বায়োটেকনোলজি চ্যাপ্টারটা। আমি তোমাদেরকে এত ডিপ পড়াই নাই, জাস্ট ধীরে বা সরি ফার্স্টলি হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট চ্যাপ্টারটা একটা রিভিশন দেওয়াইছি। তোমরা এখন কি করবা, কমেন্টে স্লাইডটা দেওয়া থাকবে, স্লাইডটা সুন্দর করে পড়বা, ইনশাআল্লাহ তোমার চ্যাপ্টারটা একদম রিভিশন পুরোপুরি হয়ে যাবে। এখন এখানে আমার অনেক বড় ঘন্টার ঘন্টা ক্লাস নেওয়ার মতো টাইম নেই, আমার হচ্ছে তোমাদেরকে যেটা কথা দিচ্ছিলাম যে রিভিশন করাই দেবো মূলত। তো আমি আশা করি খুব অল্প টাইমের মধ্যে তোমাদের রিভিশনটা হয়ে গেছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টার নিয়ে যত প্রবলেম ছিল আশা করি ক্লিয়ার, এবং স্লাইডটা ভালো করে পড়ো। আর এরপরও কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, দেখবা সবকিছু ইজি লাগতেছে। এখন আরেকটা জিনিস বলি, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তোমরা দেখবে দুই একটা কোয়েশ্চেন থাকবে, যেমন বিশেষ করে বেগম রুকিয়াতে দুই একটা কোয়েশ্চেন আসে, বেগম রুকিয়াতে মনে আসে না এখানে, মানে দুই একটা কোয়েশ্চেন অনেক পেছনের কোয়েশ্চেন, খুবই ধরো বলতে গেলে হচ্ছে কি মানে একদমই জটিল কোয়েশ্চেন থাকে, জটিল বলতে কি একদম অপরিচিত কোয়েশ্চেন। সো ওগুলাকে আমি এখানে রাখি নাই। কেন রাখি নাই? কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো আসলে চ্যাপ্টারে তোমার নাই বলতে গেলে, মানে ধরো তোমার বইয়ের মধ্যেই নাই, এগুলো হয়তো বা গুচ্ছের কোনো ইউনিভার্সিটিতে মাঝে মাঝে চলে আসছিল, মাঝে মাঝে আসছিল। শুধু এই চ্যাপ্টারের ক্ষেত্রে না, তুমি যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে যাও, দেখবা গুচ্ছতে এই জিনিসটা ঘটে, যে গুচ্ছ ইউনিভার্সিটিগুলোতে যে কোনো চ্যাপ্টারে দুই একটা প্রশ্ন থাকবে একটু উল্টাপাল্টা, তুমি আগে হয়তো পড়ো নাই, হয়তোবা তোমার স্লাইডেও নাই, হয়তোবা তোমার বইয়ের মধ্যেও নাই। তো ওগুলাকে নিয়ে না প্যানিক করার কিছু নাই, ওগুলোতে কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন সচরাচর যে টপিকগুলো তুমি পড়ো, এইগুলার বেসিক বলো বা এগুলো অ্যাডভান্স লেভেল বলো, এগুলো থেকে আসবে। মানে স্লাইডে যা পড়াইছে তোমাকে এগুলা থেকে ইনশাল্লাহ আসবে, বাহিরে কিছু আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস আমাদের সম্ভবত চলন চালনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।